মানচিত্রের দিকে তাকালে হুম সাধারণত সবার আগে চোখে কি পড়ে বলুন তো? ওই নীল রঙের কিছু? হ্যাঁ, ওই আঁকাবাঁকা রেখাগুলো, তাই না? একদম। নীল রঙের কিছু আঁকাবাঁকা রেখা। ব্যাপারটা অনেকটা যেন পৃথিবীর এক্স রে রিপোর্টের মতো। মানে ডাক্তারি এক্স রে রিপোর্টে যেমন একটা ভাঙা হাড় বা স্পষ্ট একটা দাগ দেখে আমরা শরীরের ভেতরের অবস্থাটা বুঝতে পারি, হুম, ঠিক। মানচিত্রের এই নীল রেখাগুলো আমাদের কাছে অনেকটা তেমনই। খুব স্থির, শান্ত আর নির্দিষ্ট। দূর থেকে দেখে মনে হয় এগুলো শুধুই কিছু জলরেখা, যেগুলো যুগের পর যুগ ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে আর কি। আর ঠিক এখানেই মানচিত্র আমাদের চোখের সাথে একটা চমৎকার মায়া তৈরি করে। এই নীল রেখাগুলো দেখলে আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা জন্মায় যে নদীগুলো বোধহয় খুব শান্ত বা স্থির, আর নিখুঁতভাবে হিসেব করে একদম জ্যামিতিক রেখার মতো বয়ে চলেছে। হ্যাঁ, কিন্তু বাস্তবের চিত্রটা এর থেকে একেবারেই আলাদা। একদমই আলাদা। ভূগোলের জগতে, আর বিশেষ করে নদীর ক্ষেত্রে, ওই স্থির এক্স-রে মেশিনের ধারণাটা পুরোপুরি পাল্টে যায়। রাইট। আর আজকের এই গভীর আলোচনায়, মানে আমাদের এই ডিপ ডাইভে, আমরা ঠিক এই নীল রেখাগুলোর গভীরে প্রবেশ করব। আমাদের সামনে যে দারুণ স্লাইড প্রেজেন্টেশনটা আছে, সেটা ধরে ধরে আমরা জানব কিভাবে এই নদীগুলো শুধু মানচিত্রের কিছু স্থির দাগ নয়, বরং আক্ষরিক অর্থেই মানব সভ্যতার ধমনী। হুম, সভ্যতার ধমনী, চমৎকার একটা শব্দবন্ধ। হ্যাঁ, আমরা আজ নদীর উৎস থেকে শুরু করে মোহানা পর্যন্ত এমন একটা পরিভ্রমণে বেরোব, যেখানে পৃথিবীর ইতিহাস, অর্থনীতি আর ভূগোল সবকিছুই এই প্রবাহমান জলধারাগুলোর সাথে কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার জট খুলব। এই প্রেজেন্টেশনটার উদ্দেশ্যই হল তথ্যের ভারে ক্লান্ত না করে খুব সহজে নদীর এই বেসিক ব্যাপারগুলো পরিষ্কার করে দেওয়া। ঠিক। তবে এই পরিভ্রমণটা শুরু করার আগে স্লাইডের দ্বিতীয় পাতা অনুযায়ী নদীর একেবারে প্রাথমিক বিষয়গুলো একটু পরিষ্কার করে নেওয়া দরকার। কারণ আমরা যখন সভ্যতার ধমনী বলছি, তখন বুঝতে হবে এই ধমনীতে রক্ত সঞ্চালনটা কিভাবে হয়। উম একদম বেসিক থেকে শুরু করা যাক। হ্যাঁ, খুব সহজ বৈজ্ঞানিক ভাষায় বলতে গেলে নদী হলো একটি প্রাকৃতিক জলধারা, যা মাধ্যাকর্ষণ শক্তির অমোঘ টানে কোনো উচ্চভূমি, পাহাড় বা পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ক্রমশ নিচের দিকে গড়িয়ে আসে। হুম, নিচের দিকে নামতে থাকে। হ্যাঁ, আর তার এই দীর্ঘ যাত্রার শেষ পরিণতি হলো কোনো সাগর, হ্রদ বা অন্য কোনো বড় নদীতে গিয়ে মিশে যাওয়া। যেখান থেকে নদীর জন্ম হয় তাকে আমরা বলি উৎস। যেমন ধরুন পাহাড়ের চূড়ায় কোনো হিমবাহ। এই যাত্রাপথটাকে আমি সবসময় একটা বিশাল আকারের গাছের সাথে তুলনা করতে পছন্দ করি। গাছের সাথে? মানে কিভাবে? ভাবুন তো, নদীকে যদি আমরা একটা উল্টো গাছ হিসেবে কল্পনা করি, গাছের শেকড় বলো নদীর ওই উৎস বা সোর্স, যেখান থেকে সে তার মূল শক্তি আর রসদ, মানে জল সংগ্রহ করছে। দারুণ তুলনা। এরপর সেই মূল কাণ্ড বা জলধারা যখন নিচের দিকে নামতে থাকে, তখন চারপাশ থেকে আসা ডালপালাগুলো হলো নদীর উপনদী বা ট্রিবিউটারি, যারা এসে ওই মূল নদীর সাথে জুড়ছে এবং তাকে আরও বিশাল করে তুলছে। বাহ! এই গাছের তুলনাটাকে যদি আমরা মোহনা বা মাউথ পর্যন্ত টেনে নিয়ে যাই, তাহলে নদীর দুটো ভিন্ন রূপ আমরা দেখতে পাব। নদীর মোহনা হলো সেই জায়গা যেখানে নদী গিয়ে সাগরে মেশে। রাইট। এখন আপনার ওই গাছের উদাহরণের শাখা-প্রশাখা আর পাতাগুলো যেমন একেবারে প্রান্তে ছড়িয়ে থাকে, নদীও অনেক সময় সাগরে মেশার আগে ঠিক সেভাবেই ছড়িয়ে পড়ে, যাকে আমরা বলি বদ্বীপ বা ডেল্টা। হ্যাঁ, ডেল্টা। কিন্তু একটা খুব মজার বিষয় হলো, পৃথিবীর সব নদী কিন্তু মোহনায় এই বদ্বীপ বা পাতার মতো নকশা তৈরি করে না। এখানে আমার একটা প্রশ্ন আছে। কেন করে না? নদীগুলো তো মূলত একই প্রক্রিয়ায় পাহাড় থেকে নেমে আসে। তাহলে মোহানায় এসে তাদের এই আচরণ বদলে যাওয়ার কারণ কি? কিছু নদী কেন বদ্বীপ তৈরি করছে? আর কিছু নদী কেন সরাসরি সাগরে মিশে যাচ্ছে? এর পিছনের মূল কারণটা লুকিয়ে আছে নদীর স্রোতের গতিবেগ আর সাগরের জোয়ার ভাটার ওপর। আচ্ছা। যখন কোনো নদী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সমভূমি পেরিয়ে মোহনায় পৌঁছায়, তখন তার স্রোতের বেগ একেবারে কমে যায়। সে যেন রীতিমতো ক্লান্ত। বাপরে! এত লম্বা পথ। ক্লান্ত তো হবেই। হ্যাঁ, এই দীর্ঘ যাত্রাপথে নদী তার সাথে যে বিপুল পরিমাণ পলি, কাদা আর বালি বয়ে আনে, স্রোত কমে যাওয়ায় সেগুলো সে আর ঠেলে সাগরে নিয়ে যেতে পারে না। তখন সেই পলি নদীর মুখেই জমতে থাকে। ও আচ্ছা, মানে গতি কমে যাওয়ার কারণেই পলিগুলো জমে যায়। একদম। বছরের পর বছর ধরে জমে থাকা এই পলি থেকেই ত্রিকোণাকার বদ্বীপের সৃষ্টি হয়।
কিন্তু অন্যদিকে যেসব নদীর মোহনায় স্রোত খুব প্রবল থাকে বা সাগরের জোয়ার ভাটার টান এতটাই বেশি থাকে যে পলি জমতেই পারে না, সেখানে নদী সরাসরি কোনো বাধা ছাড়াই সাগরে গিয়ে মেশে। মানে ধুয়ে নিয়ে চলে যায় আর কি। ঠিক, এই বদ্বীপহীন ফানেল আকৃতির মোহনাকেই আমরা বলি খাড়ি বা এস্চুয়ারি। ব্যাপারটা তাহলে পুরোপুরি গতির খেলা। পলি জমার সময় পেলে বদ্বীপ, আর তীব্র বেগে ধুয়ে নিয়ে গেলে খাড়ি। নদীর এই বেসিক মেকানিজমটা তো বোঝা গেল। চলুন এবার আমরা পৃথিবীর সবচেয়ে বড় নদীগুলো, যাদের আমরা এক কথায় গ্লোবাল টাইটেন্স বলতে পারি, তাদের দিকে নজর দিই। স্লাইড ৩, ৪ আর ৫-এ এদের কথাই বলা হয়েছে। হ্যাঁ, আমাদের আজকের এই আলোচনায় ৩টে প্রধান নদীর কথা উঠে এসেছে: নীল নদ, আমাজন আর ইয়াংসি। প্রথমে আসি নীল নদের কথায়। এটি বিশ্বের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য প্রায় ৬,৬৫০ কিলোমিটার। আফ্রিকায় অবস্থিত এই নদী ভূমধ্য সাগরে গিয়ে পড়েছে। আর এই নীল নদ কেবল একটি ভৌগোলিক আশ্চর্য নয়, এটি মিশরের লাইফলাইন। চারপাশে শুষ্ক মরুভূমির মাঝে এই বিশাল জলধারা না থাকলে প্রাচীন মিশরীয় সভ্যতা হয়তো কখনোই গড়ে উঠত না। বিখ্যাত আসওয়ান বাঁধ এই নদীর ওপরেই অবস্থিত, যা মিশরের বন্যা নিয়ন্ত্রণ ও সেচ কাজে যুগান্তকারী ভূমিকা রেখেছে। নীল নদ দীর্ঘতম, এটা আমরা বুঝলাম। কিন্তু এরপরই আসছে দক্ষিণ আমেরিকার আমাজন নদী, যাকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী। এখানেই আমার একটু খটকা লাগছে। কিরকম খটকা? এই যে নীল নদ হল লংগেস্ট বা দীর্ঘতম, আর আমাজন হল লার্জেস্ট বা বৃহত্তম, এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি? বিষয়টা কি এমন যে নীল নদ হল একটা ভীষণ লম্বা সুতোর মতো, যা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, আর আমাজন হল একটা খুব মোটা দড়ির মতো, যা হয়তো অতটা লম্বা নয়, কিন্তু তার ভেতরে বিপুল পরিমাণ জল সে বহন করে নিয়ে যাচ্ছে? হা হা হা, আপনার এই সুতো আর দড়ির তুলনাটা এই দুই নদীর চরিত্র বোঝার জন্য একেবারে নিখুঁত। তাই নাকি? হ্যাঁ, নীল নদ বিশাল একটা দূরত্ব অতিক্রম করে ঠিকই, কিন্তু আমাজন অববাহিকায় যে পরিমাণ বৃষ্টিপাত হয় তা অভাবনীয়। আমাজন হলো এমন একটা দড়ি যা হাজার হাজার ছোট ছোট সুতো, মানে এর উপনদীগুলো দিয়ে বোনা। রাইট। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এই আমাজন রেইন ফরেস্টে সারা বছর প্রচুর বৃষ্টি হয়। সেই সমস্ত জল এসে পড়ে আমাজনে। জলের পরিমাণ আর অববাহিকার আয়তনের দিক থেকে এটি এতটাই বিশাল যে এর পরের কয়েকটি বড় নদীর জল একসাথে মেলালেও আমাজনের সমান হবে না। বাপরে, এত বিশাল! একদম। এটি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। আর এই আমাজনের রেনফরেস্টকে যে পৃথিবীর ফুসফুস বা লাংস অফ দি আর্থ বলা হয়, তার বেঁচে থাকার মূল রসদই হল এই নদী। প্রকৃতির কি অদ্ভুত আয়োজন, তাই না? এরপর এশিয়া এলে আমরা পাই ইয়াংসি নদীকে। প্রায় ৬,৩০০ কিলোমিটার দীর্ঘ এই নদী এশিয়ার দীর্ঘতম এবং সারা বিশ্বে তৃতীয়। চীনে অবস্থিত এই নদী পূর্ব চীন সাগরে পতিত হয়েছে। আর চীনের অন্যতম গুরুত্বপূর্ণ সাংহাই শহর কিন্তু এর তীরেই অবস্থিত। হ্যাঁ, কিন্তু ইয়াংসি নদীর সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল এর ওপরে থাকা বিশ্বের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থ্রি গর্জেস ড্যাম। এই থ্রি গর্জেস ড্যাম আসলে মানুষের প্রযুক্তিগত সক্ষমতার একটা চূড়ান্ত নিদর্শন। একটা প্রাকৃতিক জলধারাকে মানুষ কিভাবে তার অর্থনৈতিক শক্তির প্রধান হাতিয়ার হিসেবে বদলে ফেলতে পারে, এটা তার সবচেয়ে বড় উদাহরণ। মানে বাঁধ দিয়ে নদীটাকে পুরো একটা মেশিনে পরিণত করেছে আর কি। শুধু তাই নয়, এই বাঁধটি এতটাই বিশাল যে এটি যখন জল ধরে রাখে তখন পৃথিবীর ভরের বিন্যাসে অতি সূক্ষ্ম পরিবর্তন আসে। একটু দাঁড়ান, ভরের বিন্যাসে পরিবর্তন আসে? হ্যাঁ, পৃথিবীর ঘূর্ণনে সামান্য প্রভাব ফেলে। চীনের মতো একটা বিশাল দেশের অর্থনীতিকে সচল রাখতে যে বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন, তার একটা বড় অংশ আসে ইয়াংসি নদীর এই বাঁধ থেকে। সাথে এটি প্রলয়ঙ্কারী বন্যাও নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই গ্লোবাল টাইটানদের বিশালত্ব তো আমাদের মুগ্ধ করে ঠিকই, কিন্তু স্লাইড ৬ অনুযায়ী অন্যান্য মহাদেশের প্রধান নদীগুলোর দিকে তাকালে দেখব তারা ভৌগোলিক দিক থেকে কম আকর্ষণীয় নয়। একদমই তাই। মহাদেশীয় চ্যাম্পিয়নদের দিকে নজর দেয়া যাক। যেমন ইউরোপের দীর্ঘতম নদী হল ভলগা, যা বিশাল পথ পাড়ি দিয়ে ক্যাসপিয়ান সাগরে গিয়ে পড়েছে। আবার ইউরোপেরই আরেক নদী দানিউব, যার গতিপথ সত্যি অবাক করার মতো। এটি সর্বাধিক ১০টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে
কৃষ্ণ সাগরে পড়েছে। 10টা দেশ? হ্যাঁ, 10টা দেশের মধ্যে দিয়ে একটা নদীর প্রবাহ। এটা শুনে তো মনে হচ্ছে নদীটা কোনো সাধারণ জলধারা নয়, বরং ইউরোপের একটা আস্ত আন্তর্জাতিক হাইওয়ে। দানিউব নদীর এই দিকটাই রাজনৈতিক ভূগোলের সবচেয়ে চমৎকার উদাহরণ। একটা নদী কিভাবে 10টা আলাদা দেশের ভাষা, সংস্কৃতি, আইন আর অর্থনীতিকে এক সুতোয় গেঁথেছে তা ভাবলে অবাক হতে হয়। ইউরোপের দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য আর যোগাযোগের একটা বিশাল নেটওয়ার্ক যুগের পর যুগ ধরে টিকিয়ে রেখেছে এই দানিউব। দানিয়ব যেমন রাজনৈতিক সীমানা পার হওয়ার চ্যাম্পিয়ন, তেমনি উত্তর আমেরিকার মিসিসিপি নদী প্রাকৃতিক ভূগোলের একটা অদ্ভুত বিস্ময়। আমরা একটু আগে মোহনায় বদ্বীপ তৈরি হওয়ার কথা বলছিলাম না? হ্যাঁ, ওই বদ্বীপ বা ডেল্টা নিয়ে। মিসিসিপি নদীর ক্ষেত্রে সেই বদ্বীপের গঠনটা এতটাই অদ্ভুত যে একে পাখির পায়ের মতো বদ্বীপ বা বার্ডস ফুড ডেল্টা বলা হয়। নামটা শুনলেই চোখের সামনে বিশাল কোনো প্রাগৈতিহাসিক পাখির পায়ের ছাপ ভেসে ওঠে, যেটা কাদার উপর খোদাই করা আছে। হ্যাঁ, এর গঠনটা সত্যি ইন্টারেস্টিং। মিসিসিপি নদী মোহনায় পৌঁছে তার পলিগুলোকে এমনভাবে সমুদ্রের দিকে ঠেলে দেয় যে নদীর মূল চ্যানেলগুলো আঙুলের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। সাগরের ঢেলের চেয়ে নদীর পলি ফেলার ক্ষমতা সেখানে এত বেশি থাকে যে ভূখণ্ডের এই পাখির পায়ের মতো আকারটা সমুদ্রের বুকের ভেতর ক্রমশ এগোতে থাকে। দারুণ তো! আর সবশেষে অস্ট্রেলিয়া মহাদেশের প্রধান নদী ব্যবস্থার কথা বলতে গেলে অবশ্যই মারে ডার্লিং নদীর নাম করতে হয়, যা ওই মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলের জলের প্রধান উৎস। বিশ্বের এই প্রমত্ত নদীগুলোর ভৌগোলিক চমৎকারিত্ব তো দেখলাম, কিন্তু এবার চলুন স্লাইড 7 এবং 8 অনুযায়ী আমাদের চেনা আঙিনায় মানে ভারতীয় উপমহাদেশে ফেরা যাক। হ্যাঁ, ভারতীয় উপমহাদেশের নদী ব্যবস্থা। এখানে নদী কেবল জলের ধারা নয়, এরা ইতিহাস, সংস্কৃতি আর ধর্মাচরণের অবিচ্ছেদ্য অংশ। শুরুতেই আসে গঙ্গার কথা। গঙ্গা নদীর সৃষ্টির অঙ্কটা কিন্তু দারুণ চমকপ্রদ। মানে ওই দুটো নদীর মিলিত হওয়ার ব্যাপারটা? হ্যাঁ, একদম। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে জন্ম নেয় ভাগীরথী নদী। তারপর সে ভাগীরথী বইতে বইতে দেবপ্রয়াগ নামক একটা জায়গায় এসে মেশে অলকানন্দা নদীর সাথে। এই ভাগীরথী প্লাস অলকানন্দা ইকুয়ালস টু গঙ্গা। এটা যেন ভূগোলের বুকে একটা চমৎকার রাসায়নিক সমীকরণ, যেখানে দুটো আলাদা চরিত্র মিলে একটা সম্পূর্ণ নতুন আর বিশাল পরিচয়ের জন্ম দিচ্ছে। হ্যাঁ, আর এই সমীকরণ থেকে গঙ্গা নাম ধারণ করেই নদীটি ভারতের সমভূমিতে প্রবেশ করে। গঙ্গা ভারতের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য প্রায় 2525 কিলোমিটার। গঙ্গা অববাহিকাই ভারতের কৃষিকাজ ও জনসংখ্যার সবচেয়ে বড় কেন্দ্র। এই নদীটি যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তার নাম হয় পদ্মা। আর মোহনায় মানে বঙ্গোপসাগরে মেশার আগে এই নদী ব্যবস্থা তৈরি করেছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। সেই বদ্বীপের পেছনের মেকানিজম কিন্তু ওই একই। দীর্ঘ যাত্রাপথের শেষে গঙ্গা আর ব্রহ্মপুত্রের বয়ে আনা অকল্পনীয় পরিমাণ পলি। এরপর আসি সিন্ধু নদের কথায়। এর উৎস তিব্বতের মানস সরোবর। সেখান থেকে ভারতের লাদাখ হয়ে এটি পাকিস্তানে প্রবেশ করেছে এবং শেষে আরব সাগরে পড়েছে। পাকিস্তানে একে দরিয়ায় সিন্ধ বলা হয়। হ্যাঁ, এবং এটি পাকিস্তানের জাতীয় নদী। এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পঞ্চনদ বা 5টি নদীর নাম: ঝিলাম, চেনাব, রাভি, বিপাশা এবং শতদ্রু। এর মধ্যে ঝিলামের তীরেই শ্রীনগর অবস্থিত, আর চেনাব হল সিন্ধুর বৃহত্তম উপনদী। এই শতদ্রু নদীর ওপরেই বিখ্যাত ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত। এই সিন্ধু আর তার 5টি উপনদী বা ওই পঞ্চনদ মিলে যে বিস্তীর্ণ অববাহিকা তৈরি করেছে তা পৃথিবীর অন্যতম উর্বর অঞ্চল। আচ্ছা, এই নদীগুলো হাজার হাজার বছর ধরে হিমালয় থেকে খনিজ সমৃদ্ধ পলি বয়ে এনে পঞ্জাব ও এর আশেপাশের অঞ্চলকে কৃষির স্বর্গরাজ্যে পরিণত করেছে। একটি দেশের অস্তিত্ব কিভাবে একটি নদীর ওপর নির্ভরশীল হতে পারে, পাকিস্তান আর সিন্ধু নদ তার সবচেয়ে বড় প্রমাণ। একদমই তাই। তাদের কৃষিকাজ, অর্থনীতি এবং জীবনযাত্রা প্রায় পুরোটাই এই একটি নদী ব্যবস্থার ওপর নির্ভরশীল। এবার উত্তর ও পশ্চিম ভারতের নদীগুলোর পর স্লাইড 9, 10 এবং 11 অনুযায়ী পূর্ব ও দক্ষিণ ভারতের নদীগুলোর গতিপথ একটু লক্ষ্য করা যাক। প্রথমেই আসে ব্রহ্মপুত্র নদ। এই নদীর একটা দারুণ ব্যাপার হলো এটা যেন সীমানা পেরোনোর সাথে সাথে কোনো গুপ্তচরের মতো নিজের পরিচয় বদলায়।
হা হা, গুপ্তচরের মতো। সত্যি তো। তিব্বতে যখন থাকে এর নাম সাংপো। এরপর যখন ভারতের অরুণাচল প্রদেশে ঢোকে তখন নাম হয় দিহং। আসামে এর নাম হয় ব্রহ্মপুত্র, আর বাংলাদেশে প্রবেশ করলে এটি পরিচিত হয় যমুনা নামে। একদম ঠিক। একটা নদী এতগুলো ভিন্ন ভাষার সংস্কৃতির মানুষের কাছে এত ভিন্ন নামে পরিচিত হওয়াটা তার বিশাল ব্যাপ্তিরই প্রমাণ দেয়। আর এই ব্রহ্মপুত্র নদের বুকেই আসামে অবস্থিত মাজুলি দ্বীপ, যা বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ। বিশ্বের বৃহত্তম? হ্যাঁ, একবার ভাবুন একটা নদীর স্রোত কতটা বিশাল আর চড়া হলে তার বুকের ভেতর একটা আস্ত জেলা বা দ্বীপ তৈরি হতে পারে। সত্যি অভাবনীয়। এরপর আসছে উপদ্বীপীয় ভারতের নদীসমূহ। এদের দুটি ভাগে ভাগ করা যায়, পূর্ববাহিনী এবং পশ্চিম বাহিনী। পূর্ববাহিনীর নদীগুলোর মধ্যে গোদাবরী সবচেয়ে বড়। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, প্রায় ১৪৬৫ কিলোমিটার। একে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাও বলা হয়। এর উৎস মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর। এছাড়া আছে কৃষ্ণা নদী, যার ওপর নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত। কাবেরী নদী, যেখানে বিখ্যাত শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে, এবং মহানদী, যেখানে হীরাকুদ বাঁধ অবস্থিত। এরা সবাই পূর্ব দিকে বয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আর একটা ব্যাপার হলো, এই পূর্ববাহিনী নদীগুলো কিন্তু মোহনায় গঙ্গা বা ব্রহ্মপুত্রের মতোই বদ্বীপ তৈরি করে। আচ্ছা। কিন্তু এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো পশ্চিম বাহিনী নদীগুলো। প্রধান দুটি পশ্চিম বাহিনী নদী হল নর্মদা এবং তাপ্তি। নর্মদার উৎস মধ্যপ্রদেশের অমরকণ্টক, আর তাপ্তির উৎপত্তি সাতপুরা পর্বতশ্রেণী থেকে। তাপ্তির তীরেই ভারতের বিখ্যাত সুরাট শহর অবস্থিত। সুরাট শহর। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হল, এই পশ্চিম বাহিনী নদীগুলো গঙ্গা বা গোদাবরীর মতো বদ্বীপ তৈরি করে না কেন? কেন এরা মোহনায় শুধু খাড়ি বা এস্চুয়ারি তৈরি করে? হ্যাঁ, ওই যে শুরুতে বলছিলাম, গঙ্গা যদি সুন্দরবন তৈরি করতে পারে, তাহলে নর্মদা বা তাপ্তি কেন কোনো বদ্বীপ বানায় না? এর নিখুঁত বৈজ্ঞানিক ব্যাখ্যাটি লুকিয়ে আছে ভূমিরূপের গঠনে। নর্মদা এবং তাপ্তি নদী কোনো সমতল প্রান্তর দিয়ে বয় না। এরা প্রবাহিত হয় গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালির মধ্য দিয়ে। রিফট ভ্যালি মানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে? একদম। গ্রস্ত উপত্যকা হল মূলত দুটি পাহাড় বা উচ্চভূমির মাঝখানের একটি গভীর খাড়া ফাটল। নর্মদা নদীর ক্ষেত্রে দুই পাশে বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝখানের এই সরু আর পাথুরি খাদ দিয়ে নদীকে বইতে হয়। এই খাড়া এবং সরু পথ দিয়ে নদী যখন বয়, তখন তার স্রোতের বেগ থাকে মারাত্মক। বাপরে! এত প্রবল বেগে জল বয়ে যাওয়ার কারণে নদী তার সাথে থাকা পলিমাটিতে থিতিয়ে পড়ার বা জমার কোনো সুযোগই পায় না। নর্মদার বিখ্যাত ধোঁয়াদার জলপ্রপাত প্রমাণ করে এর স্রোতের তীব্রতা কতটা ভয়ঙ্কর। ও আচ্ছা। তাই মোহনায় পৌঁছে এরা কোনো বদ্বীপ গঠন না করে তীব্র বেগে সরাসরি আরব সাগরে গিয়ে মেশে এবং খাড়ি তৈরি করে। ব্যাপারটা তাহলে দাঁড়ালো এই যে, নদী কোন রাস্তা দিয়ে বইছে সেটাই ঠিক করে দেয় তার পরিণতি কি হবে। এতক্ষণ আমরা দেখলাম নদী কিভাবে ভৌগোলিক মানচিত্র তৈরি করে, কিন্তু পরের স্লাইডগুলোতে গেলে দেখব নদী তো মানুষের ভাগ্যও গড়ে দেয়, আবার ভাঙেও। হ্যাঁ, নদীর এই দ্বৈত সত্তাটা খুব ইন্টারেস্টিং। মানুষ নদীকে ভালোবেসে যেমন নাম দিয়েছে, তেমনি নদীর রোষে পড়ে তাকে দুঃখ বলেও আখ্যা দিয়েছে। যেমন ধরুন, চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে, বিহারের দুঃখ হল কোশি নদী, আর বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে। এর পাশাপাশি রাজস্থানের লুনি নদীকে বলা হয় লবণ নদী বা সল্ট রিভার। এই দুঃখের নদী নামটা একই সাথে করুণ এবং বাস্তব, কিন্তু একটা নদী কিভাবে দুঃখ হয়ে ওঠে? এই দুঃখ হয়ে ওঠার পেছনের মেকানিজমটা বোঝা খুব জরুরি। যেমন ধরুন দামোদর বা হোয়াংহো, এই নদীগুলো যখন পাহাড় থেকে সমভূমিতে নেমে আসে তখন প্রচুর পলি নিয়ে আসে। রাইট, ওই পলির ব্যাপারটা। হ্যাঁ, সমভূমিতে এসে নদীর গতি কমে যাওয়ায় সেই পলি নদীর বুকেই জমতে থাকে। বছরের পর বছর পলি জমার ফলে নদীর তলদেশ ক্রমশ উঁচু হয়ে যায়। একে বলে রিভার বেড বা নদীর খাঁট উঁচু হয়ে যাওয়া। এরপর বর্ষাকালে যখন হঠাৎ অতিরিক্ত বৃষ্টি হয়, তখন ওই উঁচু হয়ে থাকা নদীর তলদেশ আর বিশাল জলের চাপ ধরে রাখতে পারে না। মানে জল উপচে পড়ে আর কি। ফলস্বরূপ নদী দুই কূল ছাপিয়ে যায়, এমনকি নিজের গতিপথ পর্যন্ত পরিবর্তন করে ফেলে। এই হঠাৎ আসা প্রলয়ঙ্কারী বন্যা মানুষের ঘরবাড়ি, ফসল সব ভাসিয়ে নিয়ে যায়। আর এই কারণেই নদী তখন আশীর্বাদের বদলে মানুষের কাছে দুঃখ হয়ে ওঠে।
প্রকৃতি যেমন জীবন দেয়, তেমনি অতিরিক্ত জল মুহূর্তের মধ্যে প্রলয় ঘটাতে পারে। আর এই নদীগুলোকে ঘিরেই মানব সভ্যতা সবচেয়ে বেশি বিকশিত হয়েছে। পৃথিবীর বড় বড় শহরগুলোর দিকে তাকালে এর প্রমাণ পাওয়া যায়। একদম, সভ্যতার কেন্দ্রই তো নদী। হ্যাঁ, আন্তর্জাতিক স্তরে দেখলে টেমস নদীর তীরে গড়ে উঠেছে লন্ডন, সিন নদীর তীরে প্যারিস আর হাডসন নদীর তীরে নিউ ইয়র্ক। ভারতীয় শহরের ক্ষেত্রেও একই চিত্র। যমুনার তীরে দিল্লি ও আগ্রা, হুগলি নদীর তীরে কলকাতা, মুসি নদীর তীরে হায়দ্রাবাদ এবং গোদাবরীর তীরে নাসিক শহর। এত বড় বড় শহরগুলো নদীর তীরে গড়ে ওঠার কারণ খুব স্পষ্ট। প্রাচীনকাল থেকেই নদী ছিল যোগাযোগের আর বাণিজ্যের সবচেয়ে বড় মাধ্যম। পানীয় জলের যোগান, কৃষিকাজের প্রসার আর যাতায়াতের সুবিধার জন্যই নদীর তীরেই সভ্যতাগুলো মাথা তুলে দাঁড়িয়েছে। হ্যাঁ, আর যখন এই প্রমত্ত নদীগুলো দুঃখ হয়ে উঠেছে, তখন মানুষ নিজের প্রযুক্তি আর বুদ্ধি দিয়ে নদীকে শাসন করার চেষ্টা করেছে, তৈরি করেছে বিশাল সব বাঁধ। ঠিক, বাঁধ নির্মাণের ইতিহাসটা খুব দারুণ। ওড়িশায় মহানদীর ওপর তৈরি হীরাকুদ বাঁধ হল বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধ। ভাবুন, শুধু মাটি দিয়ে তৈরি একটা বাঁধ এত বিশাল একটা নদীকে আটকে রেখেছে। আবার উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপর তেহরি বাঁধ হল ভারতের সর্বোচ্চ বাঁধ, গুজরাটে নর্মদার ওপর সর্দার সরোবর আর কেরালার পেরিয়ার নদীর ওপর ইদুক্কি খিলান বাঁধ বা আর্চ ড্যাম। এই বাঁধ নির্মাণের প্রযুক্তিগুলো আসলে প্রকৃতির শক্তির সাথে মানুষের বেঁচে থাকার এক নিরন্তর লড়াইয়ের গল্প। এই লড়াই আর মানচিত্রের গল্প শুনতে শুনতে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে, মানে 15 নম্বর স্লাইডে চলে এসেছি। এতক্ষণ তো আমরা নদী আর সভ্যতার কথা জানলাম, কিন্তু আমাদের পৃথিবীতে এমন কিছু চরম ভৌগোলিক পয়েন্ট বা প্রাকৃতিক বিস্ময় রয়েছে যেগুলো শুনলে রীতিমতো অবাক হতে হয়। হ্যাঁ, পরীক্ষার্থীদের জন্য এই পয়েন্টগুলো খুব কাজের। যেমন ধরুন, ভারতের মাহি নদী কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সারকে 2 বার অতিক্রম করেছে। আবার আফ্রিকার কঙ্গো নদী নিরক্ষরেখা বা ইকুয়েটরকে 2 বার অতিক্রম করেছে। এটা শুনলেই চোখের সামনে ভাসে যে নদীটা উত্তর দিকে বয়ে গিয়ে একটা কাল্পনিক রেখাকে পার হল, তারপর কোনো ভৌগোলিক বাধায় পড়ে আবার ঘুরে গিয়ে দক্ষিণ দিকে বইতে শুরু করল আর দ্বিতীয়বারের জন্য ওই রেখাকে পার হল। পৃথিবীর কোমরবন্ধনীকে 2 বার ডিঙ্গিয়ে যাওয়ার মতো একটা বিশাল প্রাকৃতিক নৃত্য। একেবারে নিখুঁত কল্পনা। পৃথিবীর এই প্রাকৃতিক বিস্ময়গুলো সত্যিই চমকপ্রদ। যেমন আফ্রিকার জাম্বেসি নদীর ওপর রয়েছে বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত, যার বিশালতা আর গর্জন বহু দূর থেকে শোনা যায়। হ্রদের কথা যদি বলি, রাশিয়ার বৈকাল হ্রদ হল বিশ্বের গভীরতম হ্রদ। পৃথিবীর গভীরতম হ্রদ? হ্যাঁ, এটা যেন মাটির নিচের একটা আস্ত অন্ধকার জগৎ। আর ভারতের বৃহত্তম সাধুজল বা মিষ্টি জলের হ্রদ হল কাশ্মীরের উলার হ্রদ। এই প্রতিটি জায়গায় আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর প্রাকৃতিক বৈচিত্র্য কতটা বিশাল। তাহলে আজকের এই ডিপ ডাইভ থেকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কিভাবে মাধ্যাকর্ষণ শক্তির টানে জন্ম নেওয়া একটা ছোট জলধারা ক্রমশ বড় হতে হতে মোহনায় গিয়ে মেশে। জানলাম কিভাবে স্রোতের বেগ ঠিক করে দেয় নদী বদ্বীপ বানাবে নাকি খাঁড়ি তৈরি করে সাগরে মিশবে। আমরা নীল নদ থেকে শুরু করে আমাজনের বিশালত্ব, দানিয়বের রাজনৈতিক সেতুবন্ধন আর গঙ্গা ও সিন্ধুর মতো নদীগুলোর সভ্যতার রূপরেখা তৈরির গল্প শুনলাম। নদীগুলোর সত্যি শুধু মানচিত্রের দাগ নয়, এগুলো পৃথিবীর জীবন্ত ধমনী। আর মানুষের সাথে নদীর এই সম্পর্কটা খুবই জটিল। নদী আমাদের শহরগুলোকে বাঁচিয়ে রেখেছে, অর্থনীতিকে সচল রেখেছে, 3 গর্জেস ড্যাম বা হীরাকুদ বাঁধের মতো নির্মাণের মাধ্যমে। আবার পলির কারণে ফুলে ফেপে উঠে দুঃখের নদী হয়ে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনিও খেলেছে। ঠিক, নদী স্থির নয়, সে প্রতিনিয়ত ইতিহাস বহন করে চলেছে। আজকের এই দীর্ঘ ভৌগোলিক যাত্রা শেষ করার আগে একটা শেষ চিন্তার খোরাক রেখে যেতে চাই আমরা যারা শুনছি তাদের জন্য। কোশি বা দামোদরের মতো নদীগুলো যখন গতিপথ পরিবর্তন করে, তখন তারা মানচিত্রের পুরনো দাগ মুছে দিয়ে নতুন দাগ তৈরি করে। একদম। এর মানে হল, আমরা শুরুতে মানচিত্রের যে এক্স-রে রিপোর্টের কথা বলেছিলাম, তার সেই নীল রেখাগুলো কোনো স্থির বা মৃত দাগ নয়। এরা জীবন্ত,
একটা বিশাল শক্তিশালী অজগরের মতো এরা প্রতিনিয়ত নিজেদের আকার বদলাচ্ছে, পাহাড়ের পাথর কেটে পথ বানাচ্ছে আর তার সাথে সাথে বদলে দিচ্ছে তীরে বসবাসকারী মানুষের ভাগ্য। অসাধারণ একটা পার্সপেক্টিভ। তাই পরের বার যখন পৃথিবীর মানচিত্রের দিকে তাকাবেন তখন ওই নীল রেখাগুলোকে আর স্থির মনে হবে না। আপনার মনে হবে আপনি পৃথিবীর স্পন্দন দেখতে পাচ্ছেন। নদীর এই প্রবাহমানতা আর অসীম জীবনশক্তি নিয়ে আরও গভীরে ভাবার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই ডিপ ডাইভ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।